ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগে, 2021 সালের ঘটনা ঘটে আমার এক বন্ধুর সাথে। বিশেষ কারণে বন্ধুর নাম এবং অন্যান্য চরিত্রের ছদ্মনাম ব্যবহার করছি। বন্ধুর নাম অরিত্র। ও খুব ভালো বন্ধু আমার, সবসময় দেখা না হলেও আমার ওকে ভালোই লাগতো। যাই হোক, 2021 মে মাস, দিনটা আমার জন্মবার্ষিকীর দিন। আমি ওকে ইনভাইট করি। ও আর বাকি বন্ধু বান্ধব এসে সবাই আমার জন্মদিন সেলিব্রেশন করে, কিন্তু আমি অরিত্রকে দেখি ও খুবই চিন্তিত। আমি অরিত্রকে বললাম, কি হয়েছে ভাই, চিন্তিত লাগছে? কোনো সমস্যা হয়েছে নাকি? বলে রাখা ভালো, ও একটি মেয়ের সঙ্গে 6 মাস ধরে রিলেশনে আছে। যাই হোক, ও বলল না, কোনো সমস্যা নেই। কিন্তু আমি অরিত্রকে এর আগে কখনোই এরকমভাবে চুপচাপ থাকতে দেখিনি। সব জায়গায় ও মাতিয়ে রাখে। আমি অরিত্রকে আর কিছু বললাম না। কিন্তু আমার জন্মদিনের সেলিব্রেশন শেষ হয়ে যাওয়ার পর সবাই গল্প করছিলাম আমার বাড়ির ছাদে, সব বন্ধু বান্ধব ছিল। তখন অরিত্র বলল, ভাই একটু স্মোকিং করা যাবে? আমি অরিত্রর কথা শুনে পুরো অবাক হয়ে গেলাম। এই ছেলে তো কখনো স্মোকিং করতো না। এই কথা মনে মনে ভেবে অরিত্রকে বললাম, হ্যাঁ, দাদা মা তো নিচের ঘরে আছে, তুই স্মোকিং করতে পারিস। ও একটি সিগারেট জ্বালালো। ও তখন চুপচাপ। আমার মনে বেশ খটকা লাগলো। আমি আমার এক অন্য ভালো বন্ধু হরিহর, তাকে বললাম, কি রে হরিহর, অরিত্রর তো কোনোদিনও কোনো নেশা ছিল না, ওর এখন এত চিন্তা বা দুঃখ কেন ভাই? হরিহর বলল, আরে ওই যে সম্পর্কে ছিল না ও দীপ্তির সঙ্গে। আমি বললাম, হ্যাঁ, তো কি হয়েছে? তারপর হরিহর বলল, তো কি আবার ঝামেলা হয়েছে ওদের মধ্যে, তাই বিচ্ছেদ হয়ে গেছে, তাই দেখাও হয় না, ফোনে কথাও হয় না, সেই জন্য দেখ দুঃখে সব করছে আর কি। এই কথা আমি কিন্তু হরিহরের মুখ থেকে শুনেছি অরিত্রর আড়ালে। আমি ভাবছিলাম, অরিত্রর মতো ভালো ছেলের সাথে আবার কারো মনোমালিন্য হতে পারে নাকি? গৌরবদা, ঘটনাটা যদি এরকমই হতো তাহলে এটা ভৌতিক ঘটনা না হয়ে না পাওয়ার ভালোবাসার ঘটনা হতো। কিন্তু আসল ঘটনা তো 22/5/2021, অর্থাৎ আমার জন্মবার্ষিকীর পরের দিন শুরু হয়। আমার জন্মবার্ষিকীর রাত্রে অরিত্র এবং অন্যান্যরা নিজের বাড়িতে চলে যায়। তো আমি অনেক রাত হয়ে যাওয়ায় ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ খুলি, অনেকেই যা করে আর কি। হঠাৎ দেখি আমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হরিহর মেসেজ করেছে, অরিত্রর এক্স গার্লফ্রেন্ড দীপ্তি কাল মধ্যরাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি তো পুরো অবাক। আমার মন বলল যে ও আবার অরিত্রর কারণে আত্মহত্যা করেনি তো। আমি সঙ্গে সঙ্গে অরিত্রকে ফোন করলাম, বললাম, অরিত্র তুই কোথায়? তুই কি শুনেছিস দীপ্তি আত্মহত্যা করেছে? আমি শুনলাম ও ফোনে কাঁদছে। আমার আর বুঝতে কিছু বাকি থাকলো না। ফোনে হবে না, ওর সাথে সরাসরি দেখা করতে হবে। আমি, হরিহর এবং মৌ, আমরা 3 জনে চলে গেলাম অরিত্রর বাড়ি। ওর বাড়িতে যখন পৌঁছলাম তখন প্রায় সকাল 11টা বাজে। দেখি ও চুপচাপ বসে আছে ওর বাড়ির বাইরে। বলে রাখি, অরিত্র এবং দীপ্তির বাড়ির মধ্যে প্রায় 2 কিলোমিটারের দূরত্ব ছিল। যাই হোক, আমি অরিত্রকে বললাম, তোর আর দীপ্তির যে ব্রেকআপ হয়েছিল তা তো তুই বলিসনি আমাকে। আমি গতকাল রাত্রিবেলা জানতে পারলাম, তবে অরিত্র এত বড় কিছু যে হবে বুঝে উঠতে পারিনি, বুঝলে? অরিত্র আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আমিও বুঝতে পারি যে ওইভাবে আত্মহত্যা করবে। আমি বললাম, ও কি তোর উপর কোনো কারণে রাগ করে এইভাবে নিজের জীবনটা দিয়ে দিল? অরিত্র বলল, ওর বাবাও জেনে গিয়েছিল, আর আমাকে সন্দেহের বশে ফোন করে বলল, আমার মেয়ে তোমার কারণে মারা গেছে, আমি তোমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করাবো। জেদি ছিল, কিন্তু এতটা জেদি যে নিজের জন্য একটু ভাবলো না। তারপর অরিত্র বলল, একটু আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আমি 6 মাসে ওর এতটা কাছে গিয়েও ওকে অজান্তেই ভুল বোঝার কারণে হারিয়ে ফেললাম। অরিত্র অনেক কাঁদতে থাকে। আমি, হরিহর এবং মৌ ওকে সান্ত্বনা দিয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে। পরে শুনেছিলাম দীপ্তির শ্রাদ্ধের দিন প্রচুর বিঘ্ন ঘটেছিল, অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল দীপ্তিদের বাড়িতে। যদিও বিষয়টিকে আজগুবি বলেই উড়িয়ে দিয়েছিলাম।
এদিকে নির্দিষ্ট কোনো আত্মহত্যার চিঠি বা অন্য কোনো প্রমাণ অরিত্রর বিরুদ্ধে না পাওয়ায় পুলিশ অরিত্রকে কিছুই করতে পারেনি। এইভাবে 1 সপ্তাহ কেটে যায়, সব স্বাভাবিক। কিন্তু অরিত্র আর সেরকম ভাবে কারোর সঙ্গে মেশে না। সেদিন বারটা ছিল শুক্রবার, রাত্রে 1:30টার কাছাকাছি সময় হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমি ঘুমের মধ্যে ফোন না দেখেই তুললাম। হ্যালো, কে? বিট্টু, বিট্টু আমাকে বাঁচা, আমাকেও মেরে ফেলবে, ও আমাকে বাঁচতে দেবে না, বাঁচা আমাকে বিট্টু। হ্যাঁ অরিত্র, কি হয়েছে? তুই ভয় পেয়ে আছিস কেন? কে তোকে বাঁচতে দেবে না? অরিত্র বলছে, আমার পিছনে দীপ্তির আত্মা পড়ে গেছে বিট্টু, আমাকে নিয়ে যেতে এসেছে। এসব বলেই চলেছে অরিত্র। আমি ভাবলাম অরিত্র কি শক পেয়েছে দীপ্তির মারা যাওয়ার কারণে, কিন্তু না, ওর কথাতে যে বাস্তবতা আছে তা বুঝতে পারলাম। কারণ হঠাৎ করে কাঁচের আসবাব ভাঙার শব্দ শোনা গেল মোবাইলের ওপাশ থেকে। আমি অরিত্রকে বললাম, তুই ভয় পাস না, আমি এখনই তোর বাড়ি আসছি। ফোন কেটে গেল। আমি অত রাত্রিবেলা মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা পর হরিহরের বাড়ি। আমি ওকেও ফোন করে তাড়াতাড়ি আসতে বললাম। ও এসেই বলল, কি হয়েছে রে বিট্টু, এত রাতে অরিত্রর বাড়িতে? কোনো অসুবিধা নাকি? অরিত্রর বাড়ি থেকে আমাদের বাড়ি প্রায় 20 মিনিটের রাস্তা। যেতে যেতে সব ঘটনা বললাম আমি হরিহরকে। শুনে হরিহর বলল, তাড়াতাড়ি চল, অরিত্র নিশ্চয়ই বিপদে আছে। অত রাত্রিবেলা নির্জন রাস্তা দিয়ে আমরা মিনিট 20-র মধ্যে অরিত্রর বাড়ি পৌঁছে যাই। গিয়ে কলিং বেল বাজে। কোনো সাড়া না পাওয়ায় আমরা দরজায় কড়া নাড়তে যাব, এমন সময় প্রচন্ড হাওয়ায় সদর দরজা খুলে যায়। তা দেখে আমরা দুজনেই অবাক হই, ভয়ও পেয়ে যাই। হরিহর বলি, এভাবে কেউ দরজা খোলা ছেড়ে দেয় না, লাগবেই বা কেন? যাই হোক, বন্ধু বলে কথা। আমরা সোজা ওদের বাড়ির ভিতরে অরিত্রকে ডাকতে ডাকতে ঢুকে পড়ি। ঘটনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে অরিত্রর বাড়ির বিবরণ দিয়ে রাখি সংক্ষেপে। অরিত্রর বাড়িতে ঢুকতেই বৈঠকখানা, তার বাম দিকে রান্নাঘর এবং বাথরুম। বৈঠকখানার ডান দিকে পরপর 3টি শোয়ার ঘর এবং তার পাশ দিয়ে সিঁড়ি চলে গেছে উপরে, যেখানে অরিত্র থাকে। বাড়িতে ঢুকেই দেখি বৈঠকখানা পুরোপুরি অন্ধকার। হরিহর লাইট জ্বালালো। আমরা কয়েকবার অরিত্রর বাড়ি যাওয়ায় অরিত্রর বাড়ির অনেক জায়গায় চিনি, তাই হরিহরের লাইট জ্বালাতে কোনো অসুবিধে হলো না। আমি এবং হরিহর তো অবাক হয়ে চুপচাপ বৈঠকখানার পরিস্থিতি দেখে বুঝতে পারি কিছু তো ঘটেছে। ঘরের সমস্ত আসবাব এবং কাঁচের জিনিসপত্র মাটিতে চুরমার হয়ে পড়ে আছে। আমরা ডান দিকের ঘরগুলোতে গিয়ে দেখি সেগুলি পুরোপুরি ফাঁকা। কি করব কিচ্ছু বুঝতে না পেরে তড়িঘড়ি সিঁড়ি দিয়ে চলে যাই অরিত্র রুমে। গিয়ে দেখি দরজা খোলা। আমরা ঘরে ঢুকে লাইটের সুইচ দিতেই দেখি তার আলো জ্বলল না, অর্থাৎ ঘরের বাল্ব ফেটে গেছে। আমি এবং হরিহর ফোনের ফ্ল্যাশ জ্বালাই এবং যা দেখি তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। অরিত্র তার ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওর শোয়ার খাট একদিকে বেঁকে গেছে, ওর স্টাডি টেবিলটা উল্টে পড়ে আছে। এক কথায় গোটা ঘর তছনছ হয়ে গেছে। আমি তৎক্ষণাৎ পড়ে থাকা টেবিলের পাশে জলের বোতল দেখতে পাই। সেই বোতল থেকে জল নিয়ে ছিটিয়ে দিই অরিত্রর আঁচড় দেওয়া রক্তাক্ত মুখে। ওর হুঁশ ফিরে আসতেই ও চমকে ওঠে। অরিত্র বলে, ভাই ভাই তোরা কখন এলি? আর আমি এখানে কিভাবে? আমি তো নিচে ছিলাম। অরিত্রের কথা শেষ না হতেই আমি অরিত্রকে বললাম, তোর এই রক্তাক্ত অবস্থা হলো কি করে? তোর ঘর বাড়ি সব এরকম তছনছ কে করলো? আর তুই ফোনে দীপ্তির কথা বলছিলি? অরিত্র বলল, ওই মেয়েটার আত্মা এরকম করছে। তারপর অরিত্র যা বলল তা শুনে আমার এবং হরিহরের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে ঘটনা ঠিক এরকম। ও বলল, ভাই 3 দিন ধরে আমি বাড়িতে একটা আঁশটে গন্ধ পাচ্ছিলাম। বাবা মাকে বলি, কিন্তু তারা সেরকম কোনো গন্ধ না পাওয়ায় আমার মনের ভুল বলে চালিয়ে দেয়। আমিও সেরকম কোনো পাত্তা দিইনি। কিন্তু পরশুদিন রাত্রে আমার ঘরে ঘুমিয়েছিলাম, একটা দুঃস্বপ্ন দেখি যে আমি শুয়ে আছি আমার বিছানাতে, আর একটা ছায়ামূর্তি আমার বুকে উঠে বসে আমার গলাটা টিপে ধরেছে। আমি ঘুমের মধ্যে চিৎকার করতে থাকি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার চিৎকারে নিচ থেকে বাবা মা চলে আসে, আমার ঘুম ভেঙে যায়। এরপর সব স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আমি বাকি রাত না ঘুমিয়ে কাটিয়ে দিই। পরের দিন বাবা মা সকালবেলা একটা কাজে শিলিগুড়ি যায়। সেখানে আমার এক মাসির বাড়ি। বাড়িতে আমি সম্পূর্ণ একা।
কিন্তু আমার কেন জানি মনে হয় কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেরকম কোনো মানুষ আমাদেরকে পিছন থেকে দেখলে অনুভূতি হয়, ঠিক সেই রকম। যাই হোক, আমি পাত্তা দিই না তখনও। কিন্তু বিকেল হতে থাকে, আমার ভয় বাড়তে থাকে। নিজের বাড়িতেই শান্তি পাই না, বাইরেও যেতে মন চায় না। অরিত্রকে থামিয়ে দিয়ে বললাম, তা আমাদের ফোন করতে পারতিস। সঙ্গে সঙ্গে অরিত্র বলল, ভেবেছিলাম তোদের বিরক্ত কেন করব, আমারই হয়তো মনের ভয়। এভাবে রাত্রে স্টাডি করে ফ্রিজের খাবার গরম করতে যাই রান্নাঘরে। তখনও এক ধরনের বিকট আঁশটে গন্ধ পাই, কিন্তু বাড়িতে কোথাও কোনো আমিষ খাবার নেই। তাহলে এই গন্ধ কোথা থেকে আসছে? আমি খাবার গরম করতে করতে এসব ভাবছি। এমন সময় আমার অজান্তেই আমার চোখ দুটো রান্নাঘরের জানলার দিকে যায় এবং আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। আমি দেখি দীপ্তির মতো মুখের অবয়ব নিয়ে এক ছায়ামূর্তি জানলার বাইরে দাঁড়িয়ে আমায় হাতছানি দিয়ে ডাকছে আর বলছে, এসো এসো আমার কাছে, আমি তো তোমাকে নিতে এসেছি। অরিত্রর কথা শেষ না হতেই হরিহর বলল, এগুলো তোর ভ্রম নয় তো? অরিত্র কিছুটা রেগে গিয়েই বলল, এই বাড়ির সব জিনিস নষ্ট করে দিয়েছে, আমার মুখের এই রক্তাক্ত আঁচড় সব তোর মিথ্যে গল্প বা ভ্রম মনে হচ্ছে। আমি পরিস্থিতি সামলাতে অরিত্রর ঘাড়ে হাত রেখে বললাম, না তুই বল, তারপর আমরা বিশ্বাস করছি সব। অরিত্র বলল, আমি ভীষণ ভয় পেয়ে খাবার ফেলে রেখে তাড়াতাড়ি আমার ঘরে গিয়ে মাকে ফোন করি আর সব বলি। মা সব শুনে ওই হরিহরের কথাটাই আমায় বলে, এগুলো নাকি ভ্রম। আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু এবার আমি যা বলবো না তাতে তোদের পায়ের তলার মাটি সরে যাবে। আমি না খেয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ আমাদের ড্রয়িং রুম থেকে কারো কান্নার শব্দ পাই। সাহস করে উঠে নিচে যাওয়ার মতো সাধ্য আমার ছিল না। এর মধ্যে আমার ঘরের বাল্বটা সশব্দে ফেটে যায়। আমি চমকে উঠি, দেখি সেই আবছা আলো অন্ধকারে একটা মহিলা অবয়ব আমার বাঁ পাশের দেয়ালে টিকটিকির মতো চিপকে আছে আর ভয়ানক দৃষ্টিতে আমাকে দেখছে। আমি সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাশটা জ্বালাতে দেখি সেই অবয়বের মুখটা পুরো ফ্যাকাশে, কিন্তু হুবহু দীপ্তির মতো। সে উলঙ্গ না পোশাক পরে আছে বোঝার কোনো উপায় নেই। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। সে দৃষ্টি যে কি ভয়ানক তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। আমি ওই মূর্তিকে দেখে না চিৎকার করতে পারছি, না আমার পা চলছে, না আমার হাত চলছে। সে যে কিরকম বাজে অনুভূতি তোদের বলে বোঝাতে পারবো না। তারপর কি হলো? সেই মূর্তি আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার ধারালো নখ দিয়ে আমার মুখে, বুকে, গলায় আছড়াতে থাকে। আমি বুঝতে পারি যে আমার খুব কষ্ট হচ্ছে, ও আমাকে মেরে ফেলবে। মনে কোনো রকমের সাহস এনে আমি ওকে সজোরে একটা ধাক্কা দিই আর আমার ফোনটা নিয়ে দরজা খুলে নিচে নেমে আসি। ড্রয়িং রুমে গিয়ে তোকে সবার আগে ফোন করি। তোর সাথে কথা বলতে বলতেই হঠাৎ আমার চোখের সামনেই আচমকা ঘরের সমস্ত আসবাবপত্র পড়তে থাকে। আমি বললাম, হ্যাঁ, তোর সাথে কথা বলার সময় আমি শুনেছি কাঁচের জিনিস ভাঙার শব্দ। অরিত্র বলল, তোর সাথে কথা বলতে বলতে হঠাৎ ফোনটা ডিসকানেক্ট হয়ে যায় এবং কোথা থেকে একটা ভারী জিনিস আমার মাথায় লাগে। আমি জ্ঞান হারাই। তারপর আমি এখানে আমার রুমে তোদের সামনে নিজেকে আবিষ্কার করি। এই বলে অরিত্র কাঁদতে থাকে, আর্তনাদ করে বলে, দীপ্তি আমাকে সন্দেহ করত, কিন্তু আমি শুধু ওকে ভালোবাসতাম। ও যখন আমার উপর অভিমান করে নিজেকে শেষ করেছে, দেখবি ও আমাকেও সাথে করে নিয়ে যাবে। দেখ আমার মুখে, গলায়, বুকের কি অবস্থা করেছে দেখ। আমি এবং হরিহর একসাথে বলে উঠি, কিছু হবে না তোর, কিছু হবে না, আমরা আছি। তুই পাগল হোস না এভাবে। দীপ্তি তোর কারণে নাকি নিজের কারণে অধিক জেদে আত্মহত্যা করেছে তুই তো জানিস না। তুই এক কথায় দীপ্তির মৃত্যুর কারণ না। এছাড়া আর কি বা বলার ছিল? আমাদের কাছে দীপ্তির তো কোনো অস্তিত্ব নেই, আর আমরা এতক্ষণ ধরে অরিত্রর বাড়িতে আছি, কোনো অদ্ভুত বিষয়ে কিছুই লক্ষ্য করিনি আমরা। অতএব অরিত্রর বাড়ির অবস্থা এবং অরিত্রর অবস্থা দেখে সব কথাই মানতে বাধ্য আমরা। হঠাৎ কিছু পাখির কিচিরমিচির শব্দে বুঝতে পারি ভোর হয়েছে। আমি এবং হরিহর
অরিত্রকে বেসিনে নিয়ে গিয়ে মুখ ধুয়ে দিলাম। হরিহর দ্রুত অরিত্রর ঘরের পাশের ঘর থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে ওর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। ওর ক্ষতগুলো দেখে আমি এবং হরিহর একে অপরের মুখের দিকে চাওয়া চাই, কারণ কোনো মানুষ বা প্রাণীর সাধ্য নেই এত গভীর আঁচড় দেওয়া। আমরা সময় নষ্ট না করে ফোন করি অরিত্রর বাবা মাকে আর সমস্ত ঘটনা খুলে বলি। ওনারা সঙ্গে সঙ্গে ছেলের এরকম বিপদের কথা শুনে রওনা হন আর বলেন অরিত্রকে আমাদের সাথে রাখতে। অরিত্রর বাবা সেই দিন বিকেলে একজন তান্ত্রিক গোছের লোককে নিয়ে আসেন। সেই ব্যক্তি অরিত্রদের সারা বাড়ি বন্ধন করে দেন এবং অরিত্রকে জল পড়া এবং তাবিজ দেন। সেই তাবিজ দিয়ে অরিত্রর বাবা মাকে বলেন, আপনাদের ছেলে কাউকে নিজের অজান্তেই হয়তো দুঃখ দিয়েছিল, এখন সে মারা যাওয়ার পর বদলা নিতে চাইছে। আমাদের বিষয়টা বুঝতে বাকি থাকে না। সে তান্ত্রিক আরো বলেন, এখন আর কোনো ক্ষতি করতে পারবে না, ও এক পিশাচ। এই জল পড়া প্রতিদিন সন্ধ্যায় ওর গায়ে ছিটিয়ে দেবেন, দিন 10 দেবেন, আর পুরো 1 বছরই তাবিজটা পড়ে থাকবে। হ্যাঁ, এগুলো না মানলে আপনাদের ছেলের বড় ক্ষতি হয়ে যাবে। পরে শুনতে পাই দীপ্তি তার নিজের বাড়িতেও অনেক অশান্তি করেছে। তারপরে দীপ্তির বাড়ির লোকজন গয়ায় দীপ্তির নামে পিণ্ডি দিয়ে আসে এবং কিছুদিনের মধ্যে সব স্বাভাবিক হয়ে যায়। পরে আর কখনো কোনো সমস্যা হয়নি। অরিত্র এখন ভালো আছে, একসাথে পড়াশোনাও করি আমরা, কিন্তু ও আর কাউকে ভালোবাসেনি। তো এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনা। ঘটনা সিলেক্ট হলে তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে অবশ্যই বলে শোনাবে, তাহলে আরো উৎসাহিত এবং সাহস পাবো ঘটনা কালেক্ট করা। এবং কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখো, শুধরে দেবে তোমার মতন করে। লাভ ইউ প্রেত কথা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই উইথ গৌরব। অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার কিন্তু খুব খারাপই লাগলো অরিত্রর জন্য। এবং বিশেষ করে এই রাগ জেদ এগুলো এত খারাপ জিনিস না। যখনই আপনাকে রাগ জেদ এগুলো পেয়ে বসবে তখন আপনি নিজেও জানবেন না আপনি কি কাজ করছেন। আপনার নিজের কাছের মানুষদেরকে আপনি খারাপ ব্যবহার করে হয়তো দুঃখ দিয়ে ফেলবেন, হয়তো এমন কিছু বলে ফেলেন যেগুলিতে আপনার কাছের মানুষরা কষ্ট পায়। আপনি হয়তো বুঝতে পারেন না, আপনি ভাবেন এ তো আমার কাছেরই মানুষ। আপনি হয়তো টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেন অনেক মানুষকেই, কিন্তু আসলেই কাউকে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া উচিত নয়। আপনার মধ্যে থাকা রাগ, আপনার মধ্যে থাকা জেদ আসলেই কিন্তু আপনারই শত্রু, এ কিন্তু অন্য কারোর শত্রু নয়। আপনার মধ্যে থাকা রাগ আপনাকে তিলে তিলে ধ্বংস করে। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানান, মানে আজকের প্রথম ঘটনা কমেন্ট করে জানান। চলে যাবো আজকের আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে একবার বলে দিই, আমাদের নটার গল্প চ্যানেলে আমরা স্বাধীনতা দিবস স্পেশাল এপিসোড আনছি। রাজসিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজসিংহ শুনতে ভুলবেন না নটার গল্প চ্যানেল, এবং স্পটিফাইতে প্রেত কথাকে শুনতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের পরবর্তী ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। গৌরবদা, আশা করি তুমি এবং তোমার প্রেত কথা পরিবার অনেক ভালো আছো। আমি যারা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ঘটনা লিখছি। সঠিক জানি না কবে থেকে প্রেত কথার ভক্ত হয়েছি, তবে আনুমানিক 2 বছর ধরে তোমার এই ঈশ্বর প্রদত্ত কণ্ঠে ঘটনা শুনতে শুনতে আজ প্রেত কথার একজন বড় ভক্ত। আজকে আমি আমার এক বান্ধবীর বাবার পরিবারের সাথে ঘটে যাওয়া এক সত্য ভৌতিক ঘটনা বলবো। বিশেষ কিছু কারণে বান্ধবীর পরিচয় দিচ্ছি না। আমি এর আগে কখনোই তোমাকে ঘটনা পাঠানোর সাহস পাইনি, তবে আজ মনে এক বিশ্বাস নিয়ে তোমাকে ঘটনা পাঠাচ্ছি। আশা করি ঘটনাটি তোমার ভালো লাগবে। তাহলে আর বেশি কথা না বলে বান্ধবী যেভাবে ঘটনাটি বলেছে ঠিক সেভাবেই উপস্থাপন করি। ঘটনাটা এই সময়ের নয়। এই ঘটনাটি ঘটেছিল আমার বাবার সাথে। তখন আমার বাবার বয়স প্রায় 10-12 বছর। সেই সময় আমার বাবার বাবা অর্থাৎ ঠাকুরদা ছিলেন না, মানে আমার ঠাকুরদা মারা গিয়েছিলেন। বাসায় শুধু আমার পিসি, বাবা আর ঠাকুমা থাকতেন। সেই সময় আমার বাবাদের অবস্থা খুব একটা ভালো ছিল। ঠাকুরদা না থাকার দরুন ঠাকুমা একটি প্রিন্ট করার কাজ করতেন। আমার ঠাকুরদা ছিলেন একজন সরকারি ইঞ্জিনিয়ার। সেই সূত্রে আমার দিদা এই সরকারি কাজটি পেয়েছিলেন। তবে পিসি এবং বাবার পড়ার খরচ এবং বিভিন্ন সাংসারিক খরচের পর তাদের হাতে তেমন টাকা থাকতো না। সেই সময় আমার বাবার বাড়িতে কোনো আলমারি ছিল না। এদিকে আমার ঠাকুরদার ইচ্ছে ছিল নিজের টাকা দিয়ে একটি আলমারি বানাবেন, কিন্তু সেই সৌভাগ্য তো আর হলো না। তাই ঠাকুমা কয়েক মাস টাকা জমিয়ে
একটি বেশ বড় সেকেন্ড হ্যান্ড আলমারি কিনলেন। কেনার সময় বেশ দেখে শুনেই আলমারিটি কেনা হলো। সেই কাঠের আলমারিটি বেশ পুরনো হলেও মজবুত ছিল। আলমারিটিতে একটি আয়নাও ছিল। আসলে আগে বেশিরভাগ আলমারিতেই আয়না লাগানো থাকতো, তো এটাও সেরকম। বাড়িতে নতুন আসবাব আসায় সবাই বেশ খুশি, কিন্তু এই আলমারি কেনার খুশি বেশি দিন আর থাকলো না। যাই হোক, এখানে বলে রাখি, বাবারা থাকতো 4 তলায়, আর বেডরুমের জানালার পাশে ছিল খাট, আর খাটের পাশের দেয়াল ঘেঁষে রাখা হয়েছিল আলমারিটি। অর্থাৎ আলমারির আয়না দিয়ে জানলাটি দেখা যেত। আলমারিটি যেদিন কিনে বাড়িতে আনা হয় সেদিন থেকে বাড়ির পরিবেশ কেমন একটা ভারী ভারী লাগতে শুরু করে। বাবা বা পিসি সেটা বুঝতে না পারলেও ঠাকুমা বিষয়টা বুঝতে পারে, কিন্তু সেভাবে পাত্তা দেন না, এবং পরবর্তীতে তিনি আমার বাবাকে এই জিনিসটি বলেছিলেন। যাই হোক, ওইটুকু জিনিস ছাড়া প্রথম দিন তেমন কিছু ঘটেনি। কিন্তু এর পরের দিন রাতের খাবার শেষে যখন সবাই ঘুমোতে যায় তখন একটি ঘটনা ঘটে। বলে রাখি, আমার বাবা শুতো জানলার পাশে, তারপর আমার পিসি, তারপর ঠাকুমা। পিসির বয়স তখন ছিল 5 কি 6 বছর। এদিকে বাবার একটি বদ অভ্যেস ছিল, তা হলো রাতে যদি বাবার টয়লেট পেত তবে বাবা ওই খাটের পাশের জানলাটা দিয়ে টয়লেট। জানলাটার নিচে একটি ড্রেন ছিল, সেই ড্রেনেই টয়লেট যেত। যাই হোক, সেদিন সবাই খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ে। কয়েক ঘন্টা পর কেমন একটা অস্বস্তিতে বাবার ঘুম ভাঙে। বাবা ভাবে টয়লেট পেয়েছে, তাই হয়তো এমন অস্বস্তি হচ্ছে। তাই বাবা ওই কাজটাই জানলা দিয়ে করতে যায়। কিন্তু তারপর বাবা যখন উল্টে ঘুরে বসে শুতে যায় তখন বাবার অস্বস্তিটা যেন আরো বাড়তে থাকে। বাবার তখনই আলমারির আয়নায় চোখ পড়ে যায়। ঘরের ভিতরে তখন অন্ধকার। জানলা দিয়ে বাইরের স্ট্রিট ল্যাম্পের আলো এসে সেই আয়নাতেই প্রতিফলিত হয়ে গোটা ঘরের মধ্যে আলো আঁধারির পরিবেশ সৃষ্টি করেছে। ওই আলোতেই বাবা দেখে জানলার এক কোণে কে যেন দাঁড়িয়ে আছে। সে 2 হাত জানলার গ্রিলে ধরে আছে। অবয়বটি দেখতে কালো কুচকুচে, চোখ দুটো যেন আগুনের ভাটার মতো, অথচ কিছুক্ষণ আগেও সেখানে কিছু ছিল না। বাবা কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ হয়ে যায়। বাবা বুঝতে পারে ওই মিশকালো অবয়ব এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে, যেন সে কিছু বলতে চায়। বাবা কোনো মতে সেখান থেকে চোখ ফিরিয়ে চোখ দুটোকে শক্ত করে বন্ধ করে আস্তে আস্তে শুয়ে পড়ে। বাবা কিছুই বুঝতে পারছিল না। মাথায় খালি সেই অবয়বের চেহারাটি ভাসছিল, আর ভাবছিল কিভাবে এটি 4 তলা বাড়ির জানলার বাইরে দাঁড়িয়েছিল। নিচের তলার জানলার সানসেট থেকেও তো কেউ 4 তলার জানলার নাগাল পাবে না, কারণ 1 তলা থেকে অন্য তলার দূরত্ব বেশ অনেকটা। সানসেটে উঠে কেউ দাঁড়ালেও জানলা অবধি তার নাগাল পাওয়া অসম্ভব। এসব ভাবতে ভাবতে হঠাৎ কি মনে করে বাবা চোখটা খুলে দেখে জানলার বাইরে কেউ কোথাও নেই। বাবার মধ্যে একটা আলাদা ভয় কাজ করতে শুরু করে। পরে বাবা আস্তে করে উঠে ঠাকুমার পাশে খাটের অন্য পাশে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা বাবা উঠে নিজের মনের ভুল ভেবে বিষয়টি ভুলে যাওয়ার চেষ্টা করে। সকালে জল খাবার শেষে বাবা চলে যায় স্কুলে, আর ঠাকুমা চলে যায় কাজে, আর পিসি সেই সময় একাই বাসায় থাকত। সেদিন আর তেমন কিছুই হয় না, রাতটাও নির্বিঘ্নে কেটে যায়। কিন্তু একটা অস্বস্তির ভাব সবাইকে ঘিরে থাকে সবসময়, যার কারণ কেউই বুঝে উঠতে পারছিল না। এর পরের দিন স্কুল থেকে আসার পর বাবার হঠাৎ টিফিনের কথা মনে পড়ে। সেদিন বাবা টিফিনের খাবার খাওয়ার সময় পায়নি, কারণ স্কুলে একটি ফুটবল ম্যাচ চলছিল। বাড়িতে বাবা ফ্রেশ হয়ে পিসিকে সাথে নিয়ে খাবার খেতে বসে। তখন ঠাকুমা বাড়িতে ছিল না। যাই হোক, খাওয়া শেষে বাবা তার টিফিনের খাবারটা বের করে। তখন বাবার স্কুলে বেশিরভাগ ছেলেমেয়েরাই টিফিনে বাইরের এক দোকান থেকে আলুর দম কিনে খেত। সেটার স্বাদ নাকি অতুলনীয় ছিল। বাবাও সেটাই কিনেছিল। আমার পিসি সেটা দেখে বাবার কাছে খাবারটা চায়। বাবা দেয়ও, কিন্তু পিসি একটু বেশি খেয়ে ফেলে। যেহেতু দুজনেরই বয়স কম, বেশি খেয়ে নেওয়ার জন্য বাবার একটু মাথা গরম হয়ে যায়। তাই সে পিসির সঙ্গে একটু মারামারি করে। পিসি তো ছোট, তাই বাবা পিসিকে মারায়। পিসির আগে বিছানায় বসে কাঁদতে থাকে।
বিছানায় বসে কাঁদতে কাঁদতে হঠাৎ করে পিসির চোখ পড়ে আলমারির আয়নায়। আলমারির আয়না দিয়ে পিসি খেয়াল করে তার খাটের নিচে কিছু একটা নড়ছে। পিসি ভাবে কোনো বেড়াল বা ইঁদুর হবে হয়তো, কিন্তু আর একটু ভালো করে লক্ষ্য করতে পিসি বুঝতে পারে ওটা বিড়াল বা ইঁদুর নয়, একটা মানুষের অবয়ব শুয়ে আছে। সে তার জ্বলন্ত চোখ দুটো দিয়ে পিসির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। পিসি সাথে সাথে তার পা দুটো উপরে উঠিয়ে নেয় আর বাবাকে চিৎকার করে ডেকে বলে, ভাইয়া দেখ খাটের নিচে, খাটের নিচে। বাবা পিসির উপর রাগ করেছিল, তাই বিষয়টি পাত্তা দেয় না। পিসি কিন্তু তখনও দেখছিল খাটের নিচে কেউ আছে। যতদূর জানি অবয়বটি দেখতে ছিল কালো কুচকুচে, চোখ দুটো আগুনের মতো লাল, আর চুলগুলো ছোট ছোট এলোমেলো। অবয়বটি পিসিকে দেখে একটা বড় হাসি দেয় আর মিলিয়ে যায় বাতাসের সাথে। সেই ভয়ঙ্কর হাসি দেখে পিসি আরো জোরে কাঁদতে শুরু করে দেয়। পিসির কান্না শুনে বাবা দৌড়ে ফুপির কাছে আসে। এসে দেখে পিসি হাঁপাচ্ছে আর কাঁদছে। বাবা বুঝতে পারে আসলেই হয়তো খাটের নিচে কিছু ছিল। বাবা অনেক কষ্টে পিসিকে শান্ত করে আর বোঝায় এটা হয়তো তার মনের ভুল ছিল। সেদিন দিনের বেলা আর কিছুই ঘটেনি, কিন্তু রাত্রিবেলা খাওয়া শেষে যখন সবাই ঘুমোয় তখন আরেকটি ঘটনা ঘটে। সেদিনও একটি চাপা অস্বস্তিতে বাবার হঠাৎ ঘুম ভেঙে যায়, কিন্তু বাবার আর চোখ খুলতে কেমন যেন একটা ভয় করছিল। তবে বাবা চোখ বন্ধ করে অনুভব করতে পারছিল ঘরের মধ্যে কিছু একটা হাঁটা চলা করছে। বাবা ভয়ে আরো সিঁটিয়ে যায়, ক্রমাগত ঘুমানোর চেষ্টা করতে থাকে। হঠাৎ একটা খুট করে শব্দ হতেই বাবা চোখটা খুলে ফেলে। ঘরের আবছা আলোয় বাবা দেখে আলমারিটা আপনা আপনি একটু খুলে গেল, আর সেই দরজার ফাঁক দিয়ে ধীরে ধীরে একটা মানুষের মাথা বেরিয়ে এলো। চোখ দুটো অনেক বড় আর টকটকে লাল, নাক থেকে ঠোঁটের দূরত্ব বেশ অনেকটা, চুলগুলো এলোমেলো আর ছোট ছোট। বাবার দিকে তাকিয়ে সে শয়তানের মতো হাসছে। তার মুখে কোনো দাঁত নেই, মুখের ভিতরটা যেন একটা কালো গহ্বর। বাবা এটা দেখে ভয় প্যান্ট ভিজিয়ে দেয় আর ঠাকুমাকে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আম্মু ওঠো, দেখো দেখো আলমারির ভিতরে কে, আম্মু। বাবার কান্না শুনে ঠাকুমা উঠলে দেখে আলমারিটা খোলা, কিন্তু কেউ নেই সেখানে। ঠাকুমা আলমারিটা খোলা দেখে একটু অবাক হয়, কিন্তু পরে ভাবে হয়তো সে আটকাতে গিয়ে ভুলে গিয়েছিল। পরে বাবাকে শান্ত করাতে গেলে ঠাকুমা দেখে বাবা বিছানা নষ্ট করে ফেলেছে, কিন্তু তেমন কিছু বলে না, কারণ বাবা অনেক ভয় পেয়েছিল। সেদিন রাত থেকেই বাবার ভীষণ জ্বর শুরু হয়, তাই বাবা পরের দিন স্কুলে যায় না। ঠাকুমা কাজে চলে গেলে বাড়িতে বাবা আর পিসি একা। বলে রাখি ঠাকুমার কাছ থেকে বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়, কিন্তু সেদিন ঠাকুমার ফিরতে সন্ধ্যা হয়ে যায়। বিকেলে বাবার শরীর মোটামুটি সুস্থই হয়ে যায়। বাবা কিছু খাওয়ার জন্য রান্নাঘরে যায়, আর পিসি জানলার পাশে বসে পুতুল নিয়ে খেলা করছিল, ঠাকুমার জন্য অপেক্ষাও করছিল। ঠিক সেই সময় পিসি বুঝতে পারে আলমারিটা ভিতর থেকে কেউ যেন খোলার চেষ্টা করছে। আলমারির দরজাটা ক্রমাগত নড়ছে। পিসি কোনো কিছু না ভেবেই আলমারিটি খুলে ফেলে, কিন্তু ভিতরে কিছুই ছিল না। এরপর আলমারির দরজাটা যখন পিসি বন্ধ করতে যাবে, হঠাৎ করে আলমারির ভিতর থেকে একটা সাদা হাত বেরিয়ে এসে পিসির হাতটা ধরে ফেলে। পিসি চিৎকার করে বাবাকে ডাকে আর বলে, ভাইয়া ভাইয়া বাঁচা, দেখ আলমারিতে ভাইয়া। বাবা তাড়াতাড়ি এসে পিসিকে বাঁচানোর চেষ্টা করে। বাবাও হাতটা দেখতে পায়। হাতটা দেখতে এতই সাদা ছিল যে মনে হচ্ছিল হাতে কোনো রক্তই নেই। বাবা আসার সাথে সাথে হাতটা পিসিকে ছেড়ে দেয়। বাবা তখন পিসিকে নিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে বাড়ির নিচে চলে আসে। পরে ঠাকুমা এলে দুজন ঠাকুমাকে সব বুঝিয়ে বলে। ঠাকুমার মধ্যেও একটু সন্দেহ ছিল, তাই সে গিয়ে আলমারি থেকে সব জিনিসপত্র বের করে। বের করে যা দেখে তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না।
সবাই দেখে আলমারির ভিতরে এক কোণে রক্ত লেগে আছে। সবাই অবাক হয়ে যায়, কারণ আলমারিটা কেনার সময় কোনো রক্ত দেখেনি তারা। তাও ঠাকুমা বাবা আর পিসিকে বলে, হ্যাঁ, এটা তেমন কিছু না, ওই যেই লোকটা আমাদের আলমারি দেখাচ্ছিল না, সে তো পান খাচ্ছিল, ওরই হয়তো পানের পিক লেগেছে দেখ। কিন্তু বাবা আর পিসি এবার কিছু শোনে না, মানতেই চায় না। পরে সেদিন তারা আর ওই ঘরে ঘুমোয়ও না, অন্য রুমে গিয়ে ঘুমোয়। ঠাকুমা ওই রুমের দরজা আটকে অন্য রুমে ঘুমোতে যায়। তবে সেদিন রাতে তাদের জন্য ঘুমানোটা বেশ কঠিন ছিল, কারণ সেদিন তার ওই ঘর থেকে বিভিন্ন ধরনের আওয়াজ পাচ্ছিল, যেমন আলমারি খোলার শব্দ, আটকানোর শব্দ, আলমারি থেকে জিনিসপত্র বের করার শব্দ, দরজা ধাক্কানোর শব্দ ইত্যাদি। সেদিন কেউ আসলে ঘুমোতেই পারেনি। এরপরের দিন সবাই মিলে সেই কাঠের দোকানে যায় এবং আলমারি সম্পর্কে বিভিন্ন কথা জিজ্ঞাসা করে। প্রথম দিকে তো লোকটা কিছু বলতে চাইছিল না, কিন্তু পরে সব বলে দেয়। লোকটার কথাগুলো ছিল এরকম, আসলে আপা, আলমারিটি মুক্তিযুদ্ধকালীন সময়, আলমারিটি মজবুত এবং ভালো মানের হওয়ায় শুধু রং করে আর একটু মেরামত করে রেখেছিলাম। তারপর আপনি কিনলেন। এর আগে ওই আলমারিটা 2 থেকে 3 জন কিনেছিল, কিন্তু ওদের সাথেও এইসবই ঘটে। যে আমার কাছে এটা প্রথম বিক্রি করে, তার কাছে জোর করে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় তার বাসায় পাকিস্তানি সেনারা হামলা করে। তখন তার বাসায় এক মহিলা ভাড়া থাকত। ওই মহিলার স্বামী সম্ভবত যুদ্ধে মারা যান, তাই ওই মহিলা বাড়িটিতে একা ছিলেন। পাকিস্তানি সেনারা ওই মহিলাটিকে অনেক মারে আর তার চুল কেটে ছোট ছোট করে দেয়। মহিলাটি মারা গেলে তারা মহিলাটিকে এই আলমারিতে রেখে দেয়, মানে এই আলমারিটি ওনাদেরই ছিল। পরবর্তীতে বাড়ির সব আসবাবপত্র বিক্রি করে দেওয়া হয়। এসব কথা শুনে ঠাকুমা লোকটিকে বলেন তার টাকা ফেরত দিতে আর আলমারিটি নিয়ে যেতে। লোকটি রাজিও হয় এবং আলমারি নিয়ে আসে। আলমারিটি নিয়ে যাওয়ার পর তাদের সাথে আর কিছুই ঘটেনি। পরবর্তীতে বাবা জানতে পারেন যে আলমারিটি নাকি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো গৌরবদা, এই ছিল আমার বান্ধবীর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা। আশা করি ঘটনাটি তোমার ঐশ্বরিক কণ্ঠে সবাইকে শোনাবে। কোনো কিছুতে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখো এবং নিজের মতন করে বলো। ভালো থেকো গৌরবদা, আমাদের এই প্রেত কথা পরিবার যেন আরো বড় হয় সেই কামনা করি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌর। অসাধারণ একটি ঘটনা কিন্তু আমরা শুনলাম। এক্ষেত্রে এই যে আলমারিটির কথা বলা হয়েছে, এই আলমারিটিকে নিয়ে হয়তো কতই স্বপ্ন ছিল সেই মহিলা এবং তার স্বামীর। সে মহিলা তার স্বামীকেও যুদ্ধে হয়তো হারালেন এবং নিজেও এক লাশ হয়ে অবশেষে আলমারির মধ্যে রয়ে গেলেন আজীবন। কি বড় অদ্ভুত, কি দুঃখের একটি ঘটনা। হতে পারে বেশ ভয় লাগলো, কিন্তু দুঃখও লাগলো এটা ভেবে যে এক সংসার, সেই সংসারের যে আলমারি, সেই আলমারির মধ্যে যখন ছোট ছোট স্বপ্ন বোনার সময় সেই সময় লাশ ঢুকিয়ে রাখা হলো। এর থেকে কষ্টের আর কি হতে পারে। প্রত্যেক ভূতের ঘটনাই হয়তো একটি দুঃখের ঘটনা। চলে যাচ্ছে আজকের